nak percaya cakap si Angah tu. Anak-anak ibu, anak syurga. যে মেয়েটি কাচের পাত্রে বন্দি একটা ছোট্ট গোল্ডফিশের সাথে নিজের জীবনের তুলনা করত, সে হয়তো জানতই না বাইরের এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো কাচের চেয়েও বেশি ধারালো হতে পারে। তারা শুধু বিশ্বাস ভাঙতেই জানে না, সেই ভাঙা কাচের টুকরো দিয়ে কারো নিষ্পাপ বুকটা ক্ষত বিক্ষত করে দিতেও বিন্দুমাত্র দ্বিধা করে না। আজ আমরা এমন এক অটিস্টিক মেয়ের গল্প শুনবো, যার একমাত্র অপরাধ ছিল সে মানুষকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছিল, আর সেই বিশ্বাসের মূল্য তাকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে। তো হাই, আমি মিকাইল ইসলাম, কোরিয়ান সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। শুরুটা শুনে নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পেরেছেন যে আজকের গল্পটা আমাদের কতটা আবেগপ্রবণ করে তুলতে চলেছে। হ্যাঁ, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি অত্যন্ত হৃদয়স্পর্শী একটি ইন্দোনেশিয়ান ড্রামা মুভি। মুভিটার নাম সহজ কথায় বলতে গেলে এর বাংলা অর্থ গতকালের কুয়াশা। বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে মানুষের তৈরি এক অদৃশ্য কুয়াশায় কিভাবে হারিয়ে যায় কিছু নিষ্পাপ প্রাণ। এই মুভিটি মূলত তারই এক নির্মম সত্য গল্প। তো আর একদম কথা না বাড়িয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক মুভির মূল গল্পে। Anak syurga. কুয়াশার চাদরে ঢাকা এই গ্রামের মেঠো পথগুলো যেন এক একটা নীরব সাক্ষী। কত সুখ কত দুঃখ এই পথগুলোর ধুলোবালিতে মিশে থাকে, তার হিসাব কেউ রাখে না। এই গ্রামেরই এক কোণে বাস করে দুই ভাই বোন, আনাস আর মরিয়ম। তারা আমাদের চেনা পৃথিবীর জটিল হিসাব নিকাশ বোঝে না। তাদের কাছে পৃথিবী মানে শুধু তাদের মা, নিজেদের ঘর আর মেঠো পথে সাইকেল চালানো। আজও প্রতিদিনের মতো দুই ভাই বোন একটি সাইকেলে চড়ে গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছিল। মরিয়ম সাইকেলের পেছনে বসেছিল। তার এক হাতে ছিল একটি ছোট্ট কাচের পাত্র, যার ভেতরে ছটফট করছিল একটি সোনালী রঙের গোল্ডফিশ। মরিয়ম এই মাছটির নাম রেখেছে নাগা। সে তার নাগাকে খুব ভালোবাসে। যখনই মন খারাপ হয় সে নাগার সাথে কথা বলে। সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে আনাস আপন মনে গুনগুন করছিল। মরিয়ম হঠাৎ তার ভাইয়ের পিঠে আলতো ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাইয়া, তুই সবসময় এই বড় রাস্তা দিয়ে কেন যাস? পাশের ছোট গলি দিয়ে গেলে তো আমরা অনেক তাড়াতাড়ি কাজে পৌঁছাতে পারি। আনাস সাইকেলের গতি কিছুটা কমিয়ে বলে, আরে পাগলি, তুই বুঝবি না, এই বড় রাস্তাটা আমাদের মায়ের খুব প্রিয়। মা বলে এই মেঠো পথের প্রতিটি ধূলিকণায় আমাদের বাবার হাতের স্পর্শ লেগে আছে। বাবা নাকি মাকে খুব ভালোবাসতো, আর তারা দুজন এই পথ দিয়েই একসাথে হাঁটতো। মরিয়ম চোখ গোল গোল করে বলে, কেমন ভালোবাসা ভাইয়া, আমাকে একদিন বলবি? আনাস হাসে, অন্য একদিন বলবো, এখন চুপচাপ বসে থাকতো। হঠাৎ রাস্তার এক কোণে কিছু দুষ্ট ছেলে তাদের দেখতে পায়। বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাই বোনকে দেখলেই গ্রামের কিছু বখাটে ছেলে আনন্দ পেত। তারা চিৎকার করে বলতে শুরু করে, ওই দেখ পাগলার পাগলি যাচ্ছে, এই তোরা কোথায় যাচ্ছিস রে? তারা সাইকেলের দিকে ঢিল ছুটতে শুরু করে। মরিয়ম ভয় পেয়ে তার ভাইয়ের পিঠ শক্ত করে জড়িয়ে ধরে। আনাস নিজের ভয় চেপে রেখে বোনকে আশ্বস্ত করে, মরিয়ম তুই চোখ বন্ধ কর, আমি জোরে সাইকেল চালাচ্ছি, কিচ্ছু হবে না। আনাস তার সমস্ত শক্তি দিয়ে সাইকেলের প্যাডেল ঘোরাতে থাকে এবং একসময় তারা সেই দুষ্ট ছেলেদের সীমানা পার হয়ে যায়। কিন্তু এই সামান্য ঘটনাটি তাদের মনের ভেতর যে ভয়ের সৃষ্টি করে তা কেবল তারাই বোঝে। এই দুই ভাই বোনের জীবনটা আজ যেমন কষ্টের, একসময় তাদের বাবা মায়ের জীবনটাও ছিল এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া। মরিয়ম আর আনাসের মায়ের নাম মাস্তরা এবং বাবার নাম জামাল। জামাল ছিল শহরের এক মস্ত বড় ধনী পরিবারের একমাত্র ছেলে, আর মাস্তরা ছিল এক অতি দরিদ্র পরিবারের সাধারণ মেয়ে। জামাল যখন মাস্তরাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন জামালের পরিবারে ঝড় উঠে যায়। জামালের মা রাগে ফেটে পড়েন। তিনি মাস্তরাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে এসে চরম অপমান করে। জামালের মা মাস্তরাকে লক্ষ্য করে বলে, তোমার মতো রাস্তার একটা মেয়ে আমার সোনার টুকরা ছেলের জীবন নষ্ট করতে এসেছে, তাই না? তুমি লোভী, টাকার জন্য আমার ছেলেকে ফাঁদে ফেলেছো। মাস্তরা কাঁদতে কাঁদতে জামালের মায়ের হাত ধরে বলেছিল, মা বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে কিচ্ছু চাইতে আসিনি। জামালের এখানে কোনো দোষ নেই, আমরা শুধু আপনাদের একটু দোয়া চাই। কিন্তু জামালের মা রাগ করে সেখান থেকে চলে যায়। জামালের বাবা অবশ্য তার স্ত্রীর মতো এতটা কঠিন ছিল না। তিনি জামালকে ডেকে বলেন, যেটা হয়ে গিয়েছে আর ফেরত আসবে না, এখন বলো তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? জামাল তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি মাস্তরার হাত কখনো ছাড়বো না, আমরা নিজেদের মতো করে বেঁচে নেব। জামাল তার রাজিকেও জীবন ছেড়ে মাস্তরাকে নিয়ে এই গ্রামে চলে আসে। তারা মাটির দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘরে সংসার শুরু করে। জামাল ছিল শহরের নরম হাত নিয়ে বড় হওয়া ছেলে, কিন্তু মাস্তরার মুখে হাসি ফোটাতে সে মাঠে দিনমজুরের কাজ শুরু করে। তীব্র রোদে মাটি কেটে ভারী বোঝা বয়ে তার হাতগুলো ফেটে যেত। মাস্তরা যখন দুপুরে জামালের জন্য সামান্য ভাত আর তরকারি নিয়ে আসতো, তখন জামালের ক্লান্ত মুখের হাসি দেখে তার সব কষ্ট দূর হয়ে যেত। মাস্তরা জামালকে বলতো, তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো? আমার তো বেশি কিছুর প্রয়োজন নাই। জামাল তখন মাস্তরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলতো, এখন তো আমরা দুজনে আছি মাস্তরা, আমাদের পরিবারে তো নতুন সদস্য আসবে, তাদের জন্য তো কিছু সঞ্চয় করতে হবে, তাই না? আমি চাই না আমাদের সন্তানেরা কখনো কোনো অভাব দেখুক।
এর কিছুদিন পর মাস্তরার শরীর খারাপ হতে শুরু করে। জামাল তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বাইরে জামাল অত্যন্ত চিন্তিত মনে পায়চারি করছিল। ঠিক তখনই তার ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। বন্ধু জিজ্ঞাসা করে, কিরে জামাল, তুই এখানে কি করছিস? জামাল বলে, মাস্তরাকে নিয়ে এসেছি। ওর সকাল থেকে খুব বমি বমি ভাব, শরীরটা একদম চলছে না। বন্ধু হেসে উঠে বলে, আরে বোকা, এটা তো খুশির খবর, এটা তো প্রেগনেন্সির লক্ষণ, তুই বাবা হতে চলেছিস। জামাল অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডাক্তার ঘর থেকে বের হয়ে মাস্তরাকে যেতে বলেন। মাস্তরার মুখের মিষ্টি হাসি দেখে জামাল বুঝতে পারে যে তার বন্ধু যা বলেছে তা সত্যি। জামাল খুশিতে হাসপাতালের করিডোরে চিৎকার করে ওঠে, আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে চলেছি। দেখেন, আমি কিন্তু আমার বাবা হতে চলিনি, জামাল বাবা হতে চলেছে। কিন্তু এই পরম সুখের আড়ালেই যেন লুকিয়েছিল এক চরম নিয়তি। এক রাতে জামাল একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে সে এক কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং মাস্তরাকে খুঁজছে। হঠাৎ পেছনের কুয়াশা ভেদ করে একটি লাল গাড়ি তীব্র গতিতে তার দিকে ধেয়ে আসে। জামাল চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে, তার শরীর ঘেমে একাকার। মাস্তরা তাকে জড়িয়ে ধরে শান্ত করে, কিন্তু জামালের মনের ভেতর অজানা আশঙ্কা দানা বাঁধতে থাকে। একদিন জামাল শহরের একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল এবং তার চাকরিটাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। জামাল খুশিতে তার স্কুটি নিয়ে গ্রামের দিকে ফিরছিল। সে ভাবছিল এবার তাদের কষ্টের দিন শেষ হবে। কিন্তু মেঠোপথে ঢোকার ঠিক আগের রাস্তায় সেই স্বপ্নের মতোই দ্রুতগামী গাড়ি জামালকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। রক্তাক্ত জামাল যখন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন মাস্তরার কোলজুড়ে জন্ম নেয় দুই যমজ সন্তান, আনাস আর মরিয়ম। স্বামী হারানোর তীব্র যন্ত্রণার মাঝেই মাস্তরা জানতে পারেন যে তার সন্তান দুটি আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়, তারা বিশেষ চাহিদা সম্পন্ন। জীবন কারোর জন্য থেমে থাকে না। জামাল চলে যাওয়ার পর মাস্তরা একাই এই দুই সন্তানকে বুকে নিয়ে আগলে রেখেছেন। বর্তমানে আনাস আর মরিয়ম তাদের মায়ের সংসারে সাহায্য করার জন্য গ্রামের একটি ক্যাফেতে কাজ শুরু করেছে। ক্যাফের মালিক আমিন সাহেব অত্যন্ত কড়া মেজাজের মানুষ। কাজে একটু দেরি হলেই তিনি দুই ভাই বোনকে খুব বকাঝকা করতেন। আমিন সাহেব আনাসকে দেখলেই ধমক দিতেন, কিন্তু মরিয়মের সাথে খুব নরম সুরে কথা বলতেন। আমিন সাহেবের এই কুনজর আনাস খুব ভালো করেই বুঝতে পারত, তাই সে সবসময় মরিয়মকে আড়াল করে রাখত। একদিন ক্যাফেতে কাজ করার সময় মরিয়মের মনটা একটু চঞ্চল ছিল। সে সাবানের ফেনা নিয়ে খেলছিল এবং হাসছিল। হঠাৎ তার হাত থেকে পিছলে একটি দামি কাচের গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। আমিন সাহেব চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসেন। তোদের মতো পাগলদের কাজে রাখাই আমার ভুল হয়েছে। জানিস এই গ্লাসের দাম কত? তোদের বেতন থেকে কেটে নেওয়া হবে। মরিয়ম ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণায় দাঁড়িয়ে পড়ে। আনাস নিজে ফ্লোরে বসে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে শুরু করে, যাতে তার বোনের পায়ে কাঁচ না ফুটে। ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রবেশ করে এক সুদর্শন যুবক, রেজওয়ান। রেজওয়ান এই গ্রামেরই এক ধনী পরিবারের ছেলে, যে সিঙ্গাপুরে চাকরি করে এবং কিছুদিন আগেই ছুটিতে দেশে এসেছে। সে টাকা দিয়ে গ্লাসের ক্ষতিপূরণ দিয়ে দেয় এবং আমিন সাহেবকে শান্ত করে। রেজওয়ান মরিয়মের দিকে তাকিয়ে অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞাসা করে, তোমার কোথাও কেটে যায়নি তো? মরিয়ম তার জীবনে প্রথম মায়ের বাইরে কোনো অপরিচিত মানুষের কাছ থেকে এমন সহানুভূতি পেল। সে অবাক হয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে থাকে। রেজওয়ানের এই মানবিক রূপ মরিয়মের মনে এক গভীর বিশ্বাস ও ভালোবাসার জন্ম দেয়। এর কিছুদিন পর একদিন প্রবল জ্বরে আক্রান্ত হয়ে আনাস বিছানায় পড়ে থাকে। মাস্তরা আমিন সাহেবকে ফোন করে জানায় যে আজ শুধু মরিয়ম কাজে যাবে। মাস্তরা চিন্তিত ছিলেন, কিন্তু আমিন সাহেব তাকে আশ্বস্ত করেন যে কোনো সমস্যা হবে না। ক্যাফেতে আজ রেজওয়ান আবার আসে। সে মরিয়মকে একা কাজ করতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায়। সে মরিয়মকে থালা বাসন ধোয়ায় সাহায্য করার ভান করে এবং মিষ্টি মিষ্টি কথায় তার মন জয় করার চেষ্টা করে। সে মরিয়মকে বলে, তুমি দেখতে খুব সুন্দর মরিয়ম, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। মরিয়ম তার সহজ সরল মন নিয়ে রেজওয়ানকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ভাবতে শুরু করে। মরিয়ম বাড়ি ফিরে তার কাচের পাত্রের মাছ নাগার সাথে কথা বলে, জানিস নাগা, রেজওয়ান অনেক ভালো, সে আমার বন্ধু, সে আমার সাথে কত সুন্দর করে কথা বলে। পরের দিনগুলোতে রেজওয়ান ও মরিয়মের মেলামেশা আরও গভীর হয়। রেজওয়ান তাকে তার দামি লাল গাড়িতে করে শহরের বড় বড় পেস্ট্রি শপে নিয়ে যেত। মরিয়ম জীবনের প্রথম এমন এক জগতের সন্ধান পেয়েছে যেখানে সবাই তাকে ভালো চোখে দেখছে। সে নিজের মতো করে সাজতে শুরু করে, চুলে ফুল গোজে। সে ভাবত রেজওয়ান হয়তো চিরকাল তার পাশেই থাকবেন, কিন্তু মরিয়ম বুঝতে পারছিল না যে রেজওয়ানের এই ভালো ব্যবহারের পেছনে লুকিয়েছিল এক আদিম এবং পৈশাচিক লালসা। রেজওয়ান ভালো করেই জানতো যে মরিয়ম একজন অটিস্টিক মেয়ে, তাকে খুব সহজেই ফুসলে নিজের স্বার্থ উদ্ধার করা সম্ভব। একদিন সন্ধ্যায় রেজওয়ান মরিয়মকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে শহরের বাইরে একটি নির্জন রিসোর্টে নিয়ে যায়। সেখানে রেজওয়ানের বন্ধুদের একটি পার্টি চলছিল। উচ্চস্বরে গান বাজনা আর মদের আসর দেখে মরিয়ম প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে রেজওয়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার এখানে ভালো লাগছে না, আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। রেজওয়ান তার মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পেও না মরিয়ম, আমার বন্ধুরা এসেছে। তুমি এক কাজ করো, গাড়ির পেছনের সিটে গিয়ে একটু ঘুমাও, আমি কাজ শেষ করেই তোমাকে বাড়ি নিয়ে যাব। মরিয়ম তার প্রিয় বন্ধুর কথা বিশ্বাস করে গাড়ির পেছনের সিটে গিয়ে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 12টা। পার্টির কোলাহল কমে এসেছে। রেজওয়ান মদ্যপ অবস্থায় গাড়ির কাছে ফিরে আসে।
ঘুমন্ত মরিয়মের অবোধ ও নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার ভেতরের পশুত্ব জেগে ওঠে। সে গাড়ির ভিতর প্রবেশ করে এবং দরজা লক করে দেয়। মরিয়মের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে এক নরক যন্ত্রণা ও অন্ধকারের মুখোমুখি দেখতে পায়। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু রেজওয়ান তার মুখ চেপে ধরে। মরিয়ম তার সমস্ত শক্তি দিয়ে রেজওয়ানকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারে না। মরিয়ম কাঁদতে কাঁদতে বলছিল, আপনি তো ভালো মানুষ ছিলেন, তবে কেন আমার সাথে এমন করছেন? সেই রাতে বিশ্বাসের কাঁচটা চিরতরে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই রাতের পর মরিয়ম নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। সে তার কষ্টের কথা কাউকে বলতে পারছিল না। রেজওয়ান তাকে যাওয়ার আগে হুমকি দিয়ে বলেছিল, তুমি যদি এই কথা কাউকে বলো তবে পুলিশ এসে তোমার ভাই আর মাকে নিয়ে যাবে, আর তুমি যদি চুপ থাকো তবে আমি সিঙ্গাপুর যাব না, তোমার কাছেই থেকে যাব। মরিয়ম তার মায়ের সুরক্ষার কথা ভেবে এবং রেজওয়ানের মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করে সম্পূর্ণ নীরব হয়ে যায়। পরদিন সকালে সে যখন রেজওয়ানের বাড়ি যায় তখন রেজওয়ানের মা তাকে জানায় যে রেজওয়ান সকালেই সিঙ্গাপুরে চলে গেছে। মরিয়ম এবার বুঝতে পারে যে সে কত বড় প্রতারণার শিকার হয়েছে। ক্যাফেতে আজ মরিয়ম একদম চুপচাপ, তার চোখ দুটো ভেজা। আনাস বুঝতে পারছিল তার বোনের কিছু একটা হয়েছে, কিন্তু মরিয়ম কিছুতেই মুখ খুলছিল না। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন সকালে মরিয়ম বারবার বমি করতে থাকে এবং মাথা ঘুরে পড়ে যায়। মাস্তরা ব্যাপকভাবে চিন্তিত হয়ে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার মাস্তরাকে আড়ালে ডেকে নিয়ে একটি রিপোর্ট দেখান এবং বলেন, আপনার মেয়ে গর্ভবতী, সে প্রায় 2 সপ্তাহের প্রেগনেন্ট। এই কথাটা শোনার পর মাস্তরার পায়ের তলার মাটি যেন সরে যায়। তিনি চিৎকার করে বলেন, ডাক্তারবাবু, আপনি কি বলছেন? আমার মেয়ে তো নিজের যত্ন নিজেই নিতে পারে না, কে এই কাজ করলো? বাড়ি ফিরে মাস্তরা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি প্রথমে রাগের মাথায় মারিয়ামকে মারধর করেন এবং বলেন, কে তোকে এই অপবিত্র কাজ করেছে? কথা বলছিস না কেন? মরিয়ম কোনো কথা না বলে শুধু কাঁদছিল। কিন্তু যখন আনাস এসে মারিয়ামকে জড়িয়ে ধরে এবং বলে, মাকে বল না কি হয়েছে, তখন মরিয়ম কাঁদতে কাঁদতে সেই অভিশপ্ত রাতের পুরো ঘটনা তার মায়ের কাছে খুলে বলে। মাস্তরা তখন বুঝতে পারে যে রেজওয়ান তার মেয়ের এই অবস্থা করেছে। তখন তিনি ছুটে যান রেজওয়ানের মায়ের কাছে, কিন্তু সমাজের ধনী এবং প্রভাবশালী সেই নারী মাস্তফাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেন। তিনি বলেন, তোমার প্রতিবন্ধী মেয়ে গ্রামের কোন ছেলের সাথে মুখ কালা করেছে, এখন আমার সোনার টুকরো ছেলের নাম নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছ, তাই না? আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করলে তোমাদের গ্রাম ছাড়া করব। অসহায় মাস্তরা কোনো আইনি সহায়তাও পান না, কারণ প্রভাবশালীদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি তাদের ছিল না। তিনি বাড়ি ফিরে মারিয়ামকে বুকে জড়িয়ে ধরে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না। সময় বয়ে যায়। মরিয়মের প্রসবের সময় ঘনিয়ে আসে। মরিয়ম এখন আর বাইরে বের হয় না, শুধু ঘরের কোণে বসে তার পোশাক গোল্ডফিশ নাগার দিকে তাকিয়ে থাকে। সে নাগাকে বলে, তোর আর আমার অবস্থা একই রে নাগা, তুইও খাঁচায় বন্দি, আমিও এক বন্দি জীবন কাটাচ্ছি। একদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। মরিয়ম বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। সিঁড়িতে নামার সময় হঠাৎ তার পা পিছলে যায় এবং সে গড়িয়ে নিচে পড়ে যায়। আর তার আত্মচিৎকারে মাস্তরা আর আনাসের ঘুম ভেঙে যায়। তারা ছুটে এসে দেখে মরিয়ম রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। তাকে দ্রুত হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। একই সময়ে সিঙ্গাপুরে থাকা রেজন এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে পারছিল না। মরিয়মের সে আর্তনাদ তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছিল। সে তীব্র অপরাধবোধে ভুগছিল। সে আর সহ্য করতে না পেরে নিজের চাকরি ছেড়ে দেশে ফিরে আসে। সে তার মায়ের সামনে নিজের অপরাধ স্বীকার করে এবং বলে, মা, মরিয়মের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। রেজন ও তার মা হাসপাতালে ছুটে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মাস্তুরাকে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, নবজাতক কন্যা শিশুটিকে আমরা বাঁচাতে পেরেছি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মরিয়মকে আমরা ধরে রাখতে পারলাম না। মরিয়ম চলে যায় এমন এক জগতে যেখানে কোনো রেজওয়ান আর তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে প্রতারণা করতে পারবে না। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি মাস্তরা ও আনাস নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। আনাস মারিয়মের সাধের কাচের পাত্রটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাত্র থেকে তার প্রিয় গোল্ডফিশ নাগাকে নদীর বিশাল ও মুক্ত পানিতে ছেড়ে দেয়। কাচের দেয়াল থেকে মুক্ত হয়ে নাগা যেমন নদীর গভীরে হারিয়ে যায়, তেমনি মারিয়মের আত্মাও যেন এই পৃথিবীর সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে ওপারে শান্তিতে বিলীন হয়ে যায়। সেখানে রেজওয়ান তার নবজাতক কন্যাকে কোলে নিয়ে আসে এবং মাস্তরার পায়ের কাছে বসে ক্ষমা চায়। সে বলে, আমি আমার পুরো জীবন এই বাচ্চাটার যত্ন নিয়ে কাটাবো, আমাকে ক্ষমা করে দিন। মাস্তরা তার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ প্রতিশোধ কখনো আমার মরিয়মকে ফিরে দিতে পারবে না, কিন্তু আমার মরিয়ম যে কষ্ট পেয়েছে তার বিচার শুধু আল্লাহই করবেন। উফ, গল্পটা বলতে বলতে তো আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসলো। কেউ দয়া করে আমাকে 1 প্যাকেট টিস্যু পেপার দিন তো। যাই হোক, সিনেমাটা তো আপনাকে কাঁদালো, কিন্তু দয়া করে আপনারা সাবস্ক্রাইব না করে আমাকে কাঁদাবেন না যেন। হ্যাঁ, ওই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছেন না, ওটাতে আলতো করে একটা চাপ দিয়ে যান। আর হ্যাঁ, ভিডিওতে লাইকটা কিন্তু মাস্ট। লাইক না দিয়ে চলে গেলে কিন্তু আমি ওই খিটখিটে আমিন সাহেবের মতো আপনাদের বেতন থেকেও টাকা কেটে রাখবো, বলে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ কান খোলা রেখে চলুন, যাতে কোনো রেজওয়ান আমাদের বোকা বানাতে না পারে। টাটা, বাই বাই।